বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে আমাদের মিনামুল হক মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। তাহলে আজকে আমাদের যেই আলোচনা হবে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর এই গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন। আমরা এখন সরাসরি প্যাটার্নের আলোচনার মধ্যে চলে যাচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা, ক্লাসটা ভালো করে উপভোগ করার জন্য। আমরা যাচ্ছি প্যাটার্নের মধ্যে সর্বপ্রথম আমরা জানব প্যাটার্নটা কি। এই যে প্যাটার্ন শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে ধরন। প্যাটার্ন শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে ধরন। এই ধরনটার সৃষ্টি থেকে এই ধরন বা প্যাটার্ন হচ্ছে বিভিন্ন বস্তু সংখ্যার ধারণা এবং বিন্যাস থেকেই প্যাটার্নের সৃষ্টি হয়। তাহলে আমি প্রথমেই লিখতেছি যে প্যাটার্ন শব্দের অর্থ, যেমন প্যাটার্ন শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ধরন। প্যাটার্ন শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ধরন। এই ধরনের সৃষ্টি কিভাবে হয়? প্যাটার্নের সৃষ্টিটা হচ্ছে বিভিন্ন বস্তু সংখ্যার ধারণা বা বিন্যাস থেকেই সৃষ্টি হয়। যেমন আমরা লক্ষ্য করতে পারি 3, 5, 7, 9, 11 এই যে একটি প্যাটার্ন। তাহলে আমরা এই যে আমি লিখছি এখানে প্যাটার্নের পারিভাষিক অর্থ হচ্ছে ধরন। এই ধরন বা প্যাটার্নের সৃষ্টি হচ্ছে বিভিন্ন বস্তুর ধারণা বা বিন্যাস থেকেই এটার সৃষ্টি হয়। যেমন আমি একটা প্যাটার্ন দিয়ে দেখালাম 3, 5, 7, 9, 11 এই। তবে এখানে প্যাটার্নের মধ্যে আরেকটা জিনিস আমাদের জানতে হয়, সেটা হচ্ছে যেমন কোনো সময় জ্ঞানমূলকের মধ্যে আসে যে মৌলিক সংখ্যা কি, বা অনেক সময় আমরা মৌলিক সংখ্যা চিনি না। মৌলিক সংখ্যাটা হচ্ছে একের চেয়ে বড় যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। একের চেয়ে বড় যেসব সংখ্যার একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেই সব সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলা হয়। এই যে অনেক সময় জ্ঞানমূলকের মধ্যে আসে যে প্যাটার্ন থেকে একটা প্রশ্ন দিয়ে বলবে যে আপনার মৌলিক সংখ্যা কি। হ্যাঁ, এখন আরও একটা জিনিস দেয়, সেটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। কেউ অনেক সময় আমরা দেখা যায় যে ফিবোনাক্কি সংখ্যাটাকে আমরা চিনি না। তাহলে ফিবোনাক্কি সংখ্যা হচ্ছে যেখানে পরপর দুটি সংখ্যার যোগফল এই পরবর্তী সংখ্যার সমান হয়, তাকেই ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয়, তাকেই ফিবোনাক্কি সংখ্যা বলে। এখন আমরা জানব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা
মৌলিক সংখ্যা একের চেয়ে বড়, একের চেয়ে বড় যেই সব সংখ্যার একের চেয়ে বড় যেই সব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, অন্য কোনো গুণনীয়ক নেই, তাকেই মৌলিক সংখ্যা বলে। তাকে কি সংখ্যা বলে? মৌলিক সংখ্যা বলে। তাহলে এই যে মৌলিক সংখ্যা একের চেয়ে বড় যেই সব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাকে মৌলিক সংখ্যা বলে। এরপরে আমরা যাচ্ছি ফিবোনাক্সি সংখ্যা। ফিবোনাক্সি সংখ্যা এরপরে আমরা যাচ্ছি ফিবোনাক্সি সংখ্যা। ফিবোনাক্সি সংখ্যা কি সেটাও আমাদের জানতে হবে। ফিবোনাক্সি সংখ্যা, ফিবোনাক্সি সংখ্যা ফিবোনাক্সি সংখ্যা যেখানে পর দুটি সংখ্যার যোগফল, যেখানে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয়, পরবর্তী যোগফল পরবর্তী সংখ্যার সমান হয়, তাকে ফিবোনাক্সি সংখ্যা বলে। ফিবোনাক্সি সংখ্যা বলে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেটা আমরা বাস্তবে ফিবোনাক্সি সংখ্যাটা হচ্ছে শূন্য, এক, এক, দুই। যেমন শূন্যর সঙ্গে এক যোগ করলে এক হচ্ছে, আবার একে একে দুই হচ্ছে, এখান দুই আর এক তিন হচ্ছে, তিনে আর দুইয়ে পাঁচ হচ্ছে, পাঁচ আর তিনে আট হচ্ছে, আটে আর পাঁচে 13 হচ্ছে, 13 আর 8 21 হচ্ছে। এইটা হচ্ছে আপনার ফিবোনাক্সি সংখ্যার উদাহরণ। তাহলে ফিবোনাক্সি সংখ্যা হচ্ছে যেখানে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয়, তাকে ফিবোনাক্সি সংখ্যা বলে।
আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি যে আমাদের স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কোনো কোনো সময় দেয়, যেমন সৃজনশীল প্রশ্নের মধ্যে দেয় যে 30টি পদের একটা প্রশ্ন, মনে করেন সাপোজ একটা প্রশ্ন দিয়ে বলল কোনো একটি সংখ্যা দিয়ে, যেমন 325 আছে, এতকে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আরেকটা প্যাটার্ন দিয়ে বলল যে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। পরে দিলে এই মনে করেন 30টি, 40টি, 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে এই যে আমাদের যোগফল নির্ণয় করতে হবে, এই যোগফল নির্ণয়ের স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটা আমরা জেনে নিই, কারণ সূত্র ছাড়া এখানে অঙ্ক করা যাবে না। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্রটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। এইটা হচ্ছে আমাদের স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। এখন দেখা যায় যে আমাদের যে প্রশ্নের মধ্যে দিয়ে বলে প্যাটার্নের উদাহরণ দিল, সাপোজ একটা উদ্দীপক দিল যে প্যাটার্ন দেওয়ার পরে বলা হয় যে এটা আপনার যে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তো বীজগণিতীয় রাশির মধ্যে আমরা প্রকাশ করতে অনেকে পারি না। আসলে এই যে বীজগণিতীয় রাশিতে প্রকাশ করতে গেলেই সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে, প্রথমে আমার প্যাটার্নটা চিনতে হবে। প্যাটার্ন চেনার পরে দেখা যাবে যে এটার পার্থক্য বাইর করতে হবে। পার্থক্য বাইর করার পরেই দেখা যাবে যে আপনার প্যাটার্নের যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, যেই পদগুলা থাকে, আমার লক্ষ্য থাকবে যে ওই পদগুলো কি প্লাস করলে মিলতেছে নাকি মাইনাস করলে মিলে, আমার লক্ষ্যটা কিন্তু ওদিকে থাকতে হবে। ওদিকে যদি আমার লক্ষ্যটা থাকে তাহলে আমি মোটামুটি ইনশাল্লাহ পারবো। বীজগণিতীয় রাশির মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে পারি, যোগফল নির্ণয় করতে পারি এবং 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি, এবং এইগুলো যদি ইনশাল্লাহ প্রকাশ করতে পারি, তাহলে আমরা প্যাটার্নের মধ্যে মোটামুটি ভালো করব। এখন আমি একটা সৃজনশীল গণিতের একটা প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নের আলোকে আমি গণিতটা বুঝাবো এবং ব্যাখ্যা বিশ্লেষণ করব। সবাই যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন, আশা করি ইনশাল্লাহ ভালোই বুঝতে পারবেন এবং মোটামুটি সফলতা অর্জন করবেন। তাহলে প্রশ্নটা হচ্ছে, দেখেন, যেমন এটা একটা সৃজনশীল একটা প্রশ্ন, যেমন 7, 13, 19, 25 একটি প্যাটার্ন কয়ের মধ্যে প্রশ্ন দিল 325কে 2টি বর্গের সমষ্টি রূপে
প্রকাশ করো। তিনশো পঁচিশকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। ক্ষয়ের মধ্যে প্রশ্ন দিল প্যাটার্নটিকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। প্যাটার্নের প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় করো। এই হলো আমাদের প্রশ্ন যে প্যাটার্নের 7, 13, 19, 25 সবাই একটু ভালো করে আমরা লক্ষ্য করি। এরপরে আমি চলে যাচ্ছি এই সমস্যাটার সমাধানে। প্রথমে ক নাম্বার প্রশ্নটা আমরা দেখি। ক নাম্বারে লেখা আছে 325কে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। ক নাম্বার যে এখানে লিখব খ যে 325কে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হলো। তাহলে প্রথমে এই যে সমষ্টি মানে বোঝায় যোগ। 325কে আমি যোগ করে মিলাই 324 যোগ 1, তাহলে 325 হলো। এখন এটাকে বলছে বর্গের সমষ্টি, বর্গ মানে স্কোয়ার করা, তাহলে যে 18 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। এই যে 325কে দুইটি বর্গের সমষ্টিরূপে আমি প্রকাশ করলাম। 18 গুণন করলে 324 হয়, 1 1 হয়, 324 আর 1 325 হয়। তাহলে এই হচ্ছে ক নাম্বার কোয়েশ্চনের সমাধান। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। পরবর্তীটা হচ্ছে যে প্যাটার্নটিকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে প্যাটার্নটা ছিল আমাদের, প্রথমে আমি লিখব প্যাটার্নটি হলো, এখন খতে যাচ্ছি। প্যাটার্নটি হলো 7, 13, 19, 25। তাহলে এই যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, দুইটি সংখ্যার পার্থক্য আমি সংক্ষেপে লিখতেছি। তাহলে এই যে পার্থক্যটা হচ্ছে 7, তাহলে 13 থেকে 7 গেলে আমি পাই কত? 6। এখানে আবার 19 থেকে যদি 13 যায় তাও পাই 6, 25 থেকে যদি 19 যায় তাও পাই 6। এখন আমার প্রশ্নে আমাকে চাইল যে কি বীজগণিতীয় রাশির মাধ্যমে। তাহলে বীজগণিতীয় রাশি প্রকাশ করতে গেলে প্রথম আমাকে পার্থক্যগুলো বাইর করতে হবে। পার্থক্য বাইর করলাম। এখন আমার লক্ষ্য থাকবে যে তালিকার সংখ্যাগুলো কিভাবে মিলে, কি যোগ নাকি বিয়োগ। তাহলে তালিকার প্রথম পদটা হচ্ছে, তালিকার প্রথম পদ 6, প্রথম পদ ইকুয়াল টু ছিল 6।
এখন 6টা কীভাবে এই না প্রথম পদ 6 না, প্রথম পদটা হচ্ছে 7। তাহলে 7টা কীভাবে মিলতেছে দেখি আমরা। তাহলে 6 গুণন 1, কারণ 6 একে 6 পাইলাম, কিন্তু আমার পদ সংখ্যাটা ছিল 7। যোগ করবো না বিয়োগ করবো এটা আমাকে প্রশ্নেই বলে দেয়। যোগ 1 7 মিলে গেল। একইভাবে তালিকার দ্বিতীয় পদটা হচ্ছে 13। তাহলে 13 কীভাবে মেলে? দ্বিতীয় পদ বলে 2 দিয়ে গুণ, 6 গুণন 2 যোগ 1, তাহলে 6 2 12, 12 আর 1 13। তালিকার তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদটা হচ্ছে 19। 19 কীভাবে মিলে? 6 গুণন 3 যোগ 1, 3 6 18, 18 আর 1 19। তাহলে চতুর্থ পদ, তালিকার চতুর্থ পদ হচ্ছে 25। তাহলে 6 গুণন 4 যোগ 1। এইভাবে যতটা পদ হবে তত দিয়ে গুণ হবে এবং 1 যোগ হবে। এইভাবেই কতম পদ, তাহলে আমি করব কি? 6 গুণন খ যোগ 1, তাহলে আমি পাইলাম 6 ক যোগ 1। এই বীজগণিতীয় রাশি হয়ে গেল, তাহলে সুতরাং বীজগণিতীয় রাশিটি হলো 6 ক যোগ 1। এই এখন আমার প্রশ্নে এটাই চাইলো, আমার উত্তরটা হচ্ছে এই উত্তর 6 ক যোগ 1। শেষ খ নাম্বার। পরবর্তী প্রশ্নটা হচ্ছে প্যাটার্নের 130টি সংখ্যার যোগফল নির্ণয়। 130টি সংখ্যার যোগফল নির্ণয়। তাহলে আমরা এই ক্রমিক সহজ সংখ্যার যোগফল নির্ণয়ের একটা সূত্র শিখছিলাম, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। তাহলে গ নাম্বারে যাচ্ছি। এখন আমার গ নাম্বার কোয়েশ্চন। গ নাম্বারে বলছে কি? প্যাটার্নটির 130টি পদের যোগফল। এখানে আমার কি কি লাগবে? গ এর মধ্যে বীজগণিতীয় রাশিটা ট্রান্সফার করতে হবে। তাহলে গ নং, এখানে বীজগণিতীয় রাশিটি আচ্ছা আগে প্যাটার্নটাও আমার লাগবে। প্যাটার্নটা হচ্ছে 7 আপনার 13 19 25। বীজগণিতীয় রাশি লাগবে, বীজগণিতীয় রাশি 6 ক যোগ 1। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 7, শেষ পদ হচ্ছে আমাকে 130 বলছে। তাহলে যে 30টি সংখ্যার, তাহলে 6 এই যে ক ধরলাম, ক এর জায়গায় 130 থাকবে এবং 1 যোগ হবে। তাহলে শেষ পদ হবে যে 6 গুণন 130 যোগ 1। তাহলে এটা গুণন করলে কত হচ্ছে আমরা দেখি। 3 6 18 8, 3 6 18 8 হাতে 1, 6 একে 6, 6 আর 1 7, 0 বসাই দিই যোগ 1, তাহলে 781 পাইলাম। পদ সংখ্যাটা হচ্ছে 130টি বলছে, তাহলে 130। তাহলে এখন হচ্ছে আমার সূত্র, স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টির একটা আমরা সূত্র লিখছিলাম, অথবা আমরা লিখতে পারি যে প্রথম
130টি পদের সমষ্টি। তাহলে আমরা জানি সমষ্টি, আমরা জানি সমষ্টি ইকুয়াল টু প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। এখন দেখি তাহলে আমার প্রথম পদ কি ছিল 7, শেষ পদ ছিল 781, পদ সংখ্যা হচ্ছে 130। এটা সব সময় পরিবর্তনযোগ্য। 130 যদি 130 বলে 130 হবে, 50 হবে, 20 হবে, 80 হবে, যা বলে তাই লিখব। তাহলে ভাগ হচ্ছে 2। তাহলে আরেকটু দেখি এখন কি হচ্ছে। এখনই হয়ে যাবে। এই যে 2 দ্বারা যদি 130কে কাটা হয় তাহলে আমি 65 পাইলাম। এখন আমার এখানেই কাজ সরে গেল। তাহলে 781 আর একে হচ্ছে 788 গুণন 65। এই দুইটা আমরা গুণন করে ফেলি। এই দুইটা গুণ করে যেটাই হয় সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে 788 গুণন 6 5 51220। এই যে 51220 এই হচ্ছে আমার যে গ নাম্বার কোয়েশ্চন ছিল। প্রথম 130টি সংখ্যার সমষ্টি। কোনো সময় সমষ্টি বলে, কোনো সময় যোগফল বলে। সমষ্টি যে কথা, যোগফলে কি হতা। সুতরাং আমরা যোগফল বললে এখানে যোগফল সমান দিয়ে সূত্রটা লিখব, আর যদি সমষ্টি বলে সমষ্টি দেব। কিন্তু এখানে এই প্রশ্নের মধ্যে ছিল কিন্তু 130। এটা 130 হইতে পারে। যতটি পদ বলে তত, কিন্তু সিস্টেম এটাই ফলো করে যাব এই সূত্র দিয়ে। প্রথমত যেটা থাকে সেটা। কিন্তু বীজগণিতীয় রাশি ছাড়া কখনো সমষ্টি নির্ণয় করা যাবে না। তাহলে এই যে আমরা আজকে প্যাটার্নের মধ্যে জানলাম কি, সর্বপ্রথম জানলাম প্যাটার্ন কি সেটা জানলাম, প্যাটার্নের সৃষ্টি করতে গিয়ে সেটা জানলাম, মৌলিক সংখ্যা কি সেটা জানলাম, ফিবোনাক্কি সংখ্যা কি সেটা জানলাম, স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র জানলাম, এবং সূত্র জেনে সূত্র সেটার প্রয়োগও করলাম। যে এই সূত্র অনুসারে আমরা একটা সমস্যার সমাধান করছি, যে এই সৃজনশীল। সেখানে ছিল যে 300, প্রথমে কয়ের মধ্যে ছিল 325কে 2টি বর্গের সমষ্টি। এটা অনেক সময় 325 হতে পারে, 189 হতে পারে, বিভিন্ন সংখ্যা হতে পারে। যেমন কয়ের মধ্যে বীজগণিতীয় রাশি, যে বীজগণিতীয় রাশিটা আমি যেটা বললাম যে বীজগণিতীয় রাশি আসলে গঠন করতে গেলে প্রথমে তালিকাটা লক্ষ্য করতে হবে, পার্থক্যটা লক্ষ্য করতে হবে। পার্থক্যটা বাইর করে এরপরে আমার লক্ষ্য থাকবে যে তালিকার যেই পদগুলো আছে ওই পদগুলো কি প্লাস করলে মিলে নাকি মাইনাস করলে মিলে। কোনো সময় যে শিক্ষার্থীরা যে আপনারা যে প্রশ্ন করেন যে স্যার এখানে যোগ হবে বীজগণিতীয় রাশি নাকি বিয়োগ হবে, এটা আমরা কেমনে বুঝবো? এটা হচ্ছে যোগ হচ্ছে নাকি বিয়োগ হচ্ছে সেটা আমাকেই কোয়েশ্চনে বলা যায়। যেমন আমি কয়ের মধ্যে পাইলাম যে আমার পার্থক্য হচ্ছে 6, কিন্তু প্রথম পদটা ছিল 7। তাহলে আমি প্রথম পদ হলে 1 দিয়ে গুণ করি, দ্বিতীয় হলে 2 দিয়ে গুণ করি, তৃতীয় হলে 3। তাহলে 7 যদি মিলাইতে হয় প্রথম পদ পার্থক্যকে 1 দিয়ে গুণ করছি, 6 একে 6, কিন্তু আমার 7 পুরাতে আমার ঘাটতি তো 1, তাহলে 1 যোগ করে দিলে হয়ে যাচ্ছে। দ্বিতীয় পদটা ছিল 13, তাহলে আমি 6 পার্থক্যকে 2 দিয়ে গুণ করি, 6 গুণন 2, তাহলে 6 দুগুণে 12, আমার 1 ঘাটতি, যোগ 1। অনুরূপভাবে সেরকম আমার সংখ্যাটা যদি মনে করেন এটা যদি 7 না হইয়া যদি 8 হতো, তাহলে কত হইল যে মনে করেন আমি 2 যোগ করতাম, আর যদি তাহলে বেশি হয় তাহলে বিয়োগ করব। এটা প্রশ্নই আমাকে বলে দিবে। এবং যে বীজগণিতীয় রাশি গঠন করতে না পারলে আমি ওই সমষ্টিটা পারবো না, কারণ এগুলো হচ্ছে একটার সঙ্গে একটা রিলেটেড অঙ্ক। তাহলে আজকে আমাদের অনলাইন ক্লাসটা এই বলে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করি। সবাইকে আবারও শুভেচ্ছা, সবাই ভালো থাকবে এই বলে আমার ক্লাস আমি এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।